নমস্কার। আজ আমরা একটু গভীরে যাব উত্তরবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ আর বেশ প্রাচীন মন্দিরের কথায়। জলপাইগুড়ির ময়নাগুড়ির কাছে জল্পেশ মন্দির। হ্যাঁ, জল্পেশ। এটা তো শুধু একটা শিব মন্দির হিসাবে পরিচিত তা নয়। এই মন্দিরটা আসলে এই গোটা অঞ্চলের ইতিহাস, সংস্কৃতি এগুলোর একটা জীবন্ত দলিল বলা যেতে পারে। একদম। তো আমাদের হাতে যে বিভিন্ন সূত্র আছে সেগুলো থেকে আমরা আজ এর পেছনের গল্পগুলো ঐতিহাসিক প্রেক্ষাপট, স্থাপত্যের ধরন, এখানকার মেলা উৎসব এইসব নিয়ে একটু জানার চেষ্টা করব। ঠিক। আর শুধু তো ধর্মীয় ব্যাপার নয়, এর সঙ্গে কোচবিহার বা ধরুন রায়কত রাজাদের ক্ষমতা বা ওই অঞ্চলের অর্থনীতি, এমনকি নানা রকম কিংবদন্তিও জড়িয়ে আছে। বেশ মজার কিন্তু বিষয়গুলো। তাহলে একদম গোড়া থেকে শুরু করি। শুনলাম যে কোচবিহারের মহারাজা বিশ্বসিংহ। ইনি তো মহারাজা নরনারায়ণের বাবা ছিলেন। হ্যাঁ, তিনি নাকি ১৫২৪ সাল নাগাদ এর প্রতিষ্ঠা করেন। কিন্তু তারপরেও তো এটা বেশ কয়েকবার নতুন করে গড়া হয়েছে, তাই না? ব্যাপারটা কি ছিল? শুধুই কি ভক্তি, নাকি অন্য কোনো কারণ? আসলে ঠিকই শুনেছেন। বিশ্বসিংহের পর মহারাজা নরনারায়ণ, সেটা ১৫৬৩ সাল নাগাদ, আর তারও প্রায় ১০০ বছর পর মহারাজা প্রাণনারায়ণ ১৬৬৩ সালে এটাকে নতুন করে গড়েন। ও আচ্ছা। এমনকি অনেক পরে ধরুন ১৮৯৯ সালে বৈকুণ্ঠপুরের রানী জগদীশ্বরী দেবীও এর সংস্কার করান। এই যে বারবার তৈরি বা সংস্কার, এটা কিন্তু শুধু ধর্মীয় ভক্তি থেকে সবসময় নাও হতে পারে। তাই? তাহলে এটা অনেক সময় রাজনৈতিক বা সামাজিক প্রতিপত্তি দেখানোর একটা প্রতীকও ছিল। এই জন্যই তো একটা সময় কোচবিহারের রাজা আর জলপাইগুড়ির রায়কত এখানকার স্থানীয় শাসক, তাদের মধ্যে এই মন্দিরের অধিকার নিয়ে বেশ একটা টানাপোড়েন চলেছিল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যদিও শেষ পর্যন্ত রায়কতদের হাতেই এর দেখভালের দায়িত্বটা যায় আর কি। কিন্তু এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে আরও কিছু অন্য গল্পও তো শোনা যায়। যেমন কোনো এক পৌরাণিক রাজা জল্পেশ বা ধরুন বখতিয়ার খিলজির আক্রমণের কথা। এত রকম মত কেন বলুন তো? আসলে এই যে বিভিন্ন কাহিনী, এটাই তো প্রমাণ করে যে মন্দিরটা কত প্রাচীন আর এই অঞ্চলের মানুষের মনে কতটা গভীরভাবে গেঁথে আছে। কেউ কেউ বলেন পৌরাণিক রাজা জল্পেশ এটা বানিয়েছিলেন। আবার এমনও শোনা যায় যে বখতিয়ার খিলজির বাংলা আক্রমণের সময় এটা নাকি ক্ষতিগ্রস্ত হয়েছিল। কেউ কেউ আবার বলেন যে প্রাচীন সিল্ক রুটের খুব কাছে ছিল এটা। বাব্বা, অনেক কিছু। হ্যাঁ, এই গল্পগুলো হয়তো আক্ষরিক অর্থে ঐতিহাসিক সত্যি নয়, কিন্তু এগুলো মন্দিরের যে একটা দীর্ঘস্থায়ী গুরুত্ব আছে বা লোককথার সঙ্গে এর যে একটা যোগ, সেটাকেই তুলে ধরে। তবে হ্যাঁ, কোচ রাজাদের নির্মাণের পক্ষে ঐতিহাসিক প্রমাণটা বেশি জোরালো। যে মন্দির নিয়ে এত কথা, এত ইতিহাস জুড়িয়ে, সেটার স্থাপত্য বা চেহারাটা কেমন? বেশ উঁচু তো মনে হয়, প্রায় ১২৭ ফুট। হ্যাঁ, বেশ উঁচু, আর দৈর্ঘ্যে প্রায় ১২৪ ফুট, চওড়ায় ১২০ ফুটের মতো। এর গঠনে গম্বুজ আর খিলানের ব্যবহারটা খুব চোখে পড়ার মতো। ও এই গঠনশৈলী দেখে কারো কারো মনে হয় এতে হয়তো কিছুটা ইসলামিক স্থাপত্যের পারস্য বা মুঘল রীতির একটা ছোঁয়া থাকতে পারে, বিশেষ করে গম্বুজের ধরনে বা খিলানের কাজে। ইন্টারেস্টিং। তবে সবচেয়ে রহস্যময় জায়গাটা হলো এর গর্ভগৃহ। সিঁড়ি দিয়ে বেশ খানিকটা নিচে নামতে হয়। সেখানে দেখা মেলে অনাদি শিবলিঙ্গের। অনাদি? আর সেটা নাকি জলের মধ্যে? ব্যাপারটা ঠিক কি রকম? ঠিক তাই। এটা আসলে একটা গর্তের মধ্যে থাকা জল লিঙ্গ। লিঙ্গটার নিচের অংশটা সবসময় জলে ডোবা থাকে। আচ্ছা। আর এর গাটা কিন্তু একদম মসৃণ নয়, বেশ এবড়োখেবড়ো, খাঁজ কাটা। কিছু বিশেষজ্ঞ ভূতাত্ত্বিক বা ওই ধরনের বিশেষজ্ঞরা এমনও মনে করেন যে এটা আসলে মহাকাশ থেকে খসে পড়া কোনো উল্কাপিণ্ড হতে পারে। বলেন কি, উল্কাপিণ্ড? হ্যাঁ, ভাবুন একবার, বিশ্বাস আর মহাজাগতিক ঘটনার কি একটা অদ্ভুত মিশেল। সত্যি তো। আচ্ছা, এখানে তো উৎসব লেগেই থাকে শুনলাম। বিশেষ করে মহাশিবরাত্রির মেলা নাকি খুব বিখ্যাত। বিখ্যাত বললে কম বলা হবে। মহাশিবরাত্রি তো এখানকার প্রধান উৎসব। ওই সময়ে প্রায় ১০ দিন ধরে একটা বিশাল মেলা বসে। ১০ দিন? হ্যাঁ, আর বলা হয় এটা নাকি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন আর উত্তরবঙ্গের সবচেয়ে বড় মেলাগুলোর একটা। একটা সময় নাকি এই মেলায় হাতিও বিক্রি হতো। অবিশ্বাস্য। হাতি? আর শ্রাবণ মাসে কি হয়? তখন তো পুণ্যার্থীরা তিস্তা থেকে জল আনেন শিবের মাথায় ঢালার জন্য। হ্যাঁ, শ্রাবণ মাসের সোমবারগুলোতেও প্রচুর ভক্ত সমাগম হয়, তখনও মেলা বসে।
পুণ্যার্থীরা তিস্তা নদী থেকে বাঁকে করে জল এনে ওই অনাদি লিঙ্গের মাথায় ঢালেন। সেখানে ভিড় কেমন হয়? আমি একটা পরিসংখ্যান দেখছিলাম, একবার নাকি 20 লক্ষেরও বেশি লোক হয়েছিল। এটা কি সত্যি? অবিশ্বাস্য মনে হলেও এটা সত্যি। গত কয়েক বছরে শ্রাবণ মাসের সোমবারগুলোতে ভিড়টা মানে অংশং বেড়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারতের অন্যান্য রাজ্য থেকেও লক্ষ লক্ষ মানুষ আসেন। বাবা! আর এই বিপুল জনসমাগম কিন্তু স্থানীয় অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছোট ব্যবসায় থেকে শুরু করে পরিবহন, সকলের জন্যই এটা একটা বিরাট সুযোগ তৈরি করে। কিন্তু এত লক্ষ লক্ষ মানুষের ভিড় সামলানো তো সহজ কথা নয়। নিশ্চয়ই এর জন্য বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, মানে নিরাপত্তা, পরিকাঠামো এসব? অবশ্যই। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে মানে হাইকোর্টের নির্দেশের পর নিরাপত্তা আর পরিকাঠামোর অনেক উন্নতি করা হয়েছে। যেমন ধরুন, মন্দিরে ঢোকার জন্য অত্যাধুনিক গেট বসানো হয়েছে, ও, কিরকম? যেটা দিয়ে একবারে একটা নির্দিষ্ট সংখ্যক লোক, ধরুন 50 জন মতো, ঢোকার পরেই সেটা আপনা আপনি বন্ধ হয়ে যায়, ভিড় নিয়ন্ত্রণের জন্য। এছাড়াও সিসিটিভি ক্যামেরা তো আছেই, ডিজিটাল সেন্সর বোর্ড আছে ভিড় দেখানোর জন্য, উঁচু ওয়াচ টাওয়ার থেকে নজরদারি চালানো হয়। আচ্ছা। এমনকি পুণ্যার্থীদের সুবিধার জন্য স্কাইওয়াক, ফুটব্রিজ এগুলো তৈরি করা হয়েছে। প্রচুর স্বেচ্ছাসেবকও থাকেন ভিড় সামলানোর জন্য। আর মন্দিরের চারপাশটা? সেটাও নাকি সাজানো হয়েছে। ডুয়ার্স মেগা ট্যুরিজম বলে কি একটা প্রকল্পের কথা শুনেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওই প্রকল্পের অধীনে মন্দিরের যে মূল পুরনো কাঠামোটা সেটা অক্ষত রেখে চারপাশের চত্বরটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। নতুন তোরণ গেট, বসার জায়গা, সুন্দর বাগান, পার্কিং লট, রাতে ভালো আলোর ব্যবস্থা এসব করা হয়েছে, যাতে পুণ্যার্থীদের অভিজ্ঞতা আরও ভালো হয় আর কি। ভালো উদ্যোগ। যদিও মনে রাখা দরকার, 2015 সালের যে ভূমিকম্প হয়েছিল তাতে মন্দিরের দেয়ালে কিছু ফাটল ধরেছিল। সেটারও মেরামতির কাজ বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন। সেটা জরুরি। সব মিলিয়ে দেখলে জল্পেশ মন্দির শুধু একটা পুজোর জায়গা নয়, এর সঙ্গে ইতিহাস, মানুষের বিশ্বাস, স্থাপত্য, অর্থনীতি আর উত্তরবঙ্গের বহু মানুষের জীবন আর সংস্কৃতি যেন আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে। সন্দেহে নেই, বিভিন্ন রাজবংশের পৃষ্ঠপোষকতা, প্রাচীন বাণিজ্য পথের ধারে এর একটা সম্ভাব্য অবস্থান, লোকমুখে ফেরা নানা রকম কিংবদন্তি আর এখনকার এই আধুনিক ব্যবস্থাপনা, সব মিলিয়ে এর গুরুত্বটা কিন্তু বহুমাত্রিক। আজকের মতো আমাদের আলোচনা এখানেই শেষ করি। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই গেল, ওই যে গর্ভগৃহের অনাদি লিঙ্গ, যেটা হয়তো উল্কাপিণ্ড হতে পারে বলে কেউ কেউ মনে করেন, এর আসল ভূতাত্ত্বিক রহস্যটা কি কোনোদিন পুরোপুরি ভেদ করা সম্ভব হবে, বা সেটা নিয়ে আরও নির্দিষ্টভাবে জানার সুযোগ আছে কি? এই কৌতূহলটা কিন্তু রয়েই গেল।